টি-20 বিশ্বকাপের সুপার এইটস থেকে প্রথম দল হিসেবে পাকিস্তান আউট হয়ে যায়নি, অফিসিয়ালি আউট হয়নি, কিন্তু প্রথম ম্যাচটা তাদের নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ভেসে গিয়েছে এবং দ্বিতীয় ম্যাচটা ইংল্যান্ডের কাছে তারা 2 উইকেটে হেরে গিয়েছে। তাতে করে এখন পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সমীকরণটা অনেক জটিল হয়ে গেছে, অনেক যদি কিন্তুর উপরে নির্ভরশীল হয়ে গিয়েছে। লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে তো তাদের জিততেই হবে, পাশাপাশি এই গ্রুপের অন্যান্য খেলার রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে যদি তাদের সেমিফাইনালে উঠতে হয়। ইংল্যান্ডের ওসব হিসাব নিকাশ নেই, প্রথম দল হিসাবে সেমিফাইনাল খেলাটা তারা কনফার্ম করে ফেলেছে। সুপার এইটসের ফার্স্ট খেলায় তারা শ্রীলঙ্কার বিপক্ষে ধ্বংসী জয় পেয়েছিল এবং সেকেন্ড ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেল, এবং এই দুই ম্যাচের 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপ না শুধু অন্য গ্রুপ মিলিয়েই, সব দল মিলিয়েই আসলে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড, এবং সেইটা নিশ্চিত হয়ে গেছে প্রবাবলি ম্যাচ শুরু হওয়ার আগেই। ইংল্যান্ডের এই যে টার্নিং পয়েন্ট সম্ভবত ম্যাচের কিছু না, ম্যাচ শুরু হওয়ার আগেই সেটা ডিসাইড হয়ে গিয়েছে, কোনটা আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন। পাকিস্তান আগে ব্যাটিং করে 164 রান করেছে, এই উইকেটে এইটা প্রবাবলি পার স্কোর, হয়তো বা কিছু রান কম, কিন্তু 164 রান ডিফেন্ড করে জেতাটা সম্ভব ছিল। পাকিস্তান স্পেশালি শুরুটা যেভাবে করেছিল, তারা পাওয়ার প্লের মধ্যে 35 রানে 3 উইকেট নিয়েছে, এবং সেই 3টা উইকেটই নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ভেরি ফার্স্ট ডেলিভারিতে ফিল সলকে আউট করেছেন, তারপরে জশ বাটলারকে আউট করেছেন, এরপরেও গিয়ে তিনি যখন আরও একটা উইকেট পেলেন জ্যাকব বেথেলের, তখন কিন্তু ইংল্যান্ডের 35 রানে 3 উইকেট চলে যায়। এবং আমি ক্রিক ইনফোতে দেখছিলাম যে পাকিস্তানের পক্ষে জয়ের সম্ভাবনা তখন কত 67-68% দেখাচ্ছিল, অর্থাৎ পাকিস্তান তখন ওভারওয়েলমিং ফেভারিট ম্যাচ জয়ের জন্য। আর এরপরে যখন 4th উইকেটটা তাদের পড়ে গেল, ওই টম ব্যান্টনকে একেবারে বোলিং স্পেলের শুরুতে এসে প্রথম বলটাতেই উসমান তারিক আউট করে দিলেন, যিনি তার বোলিং অ্যাকশনের জন্য এই ওয়ার্ল্ড কাপে তুমুল আলোচিত। তখন 58 রানে 4 উইকেট ইংল্যান্ডের চলে গিয়েছে, 164 রানের টার্গেটটাকে অনেক বড় দেখাচ্ছিল। হ্যাঁ, হ্যারি ব্রুক ছিলেন এক পাশে, কিন্তু তিনি আর কত দূর টেনে নিতে পারবেন। হ্যাঁ, ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যথেষ্ট লম্বা, কিন্তু পাকিস্তানের এই বোলিং লাইন আপের এগেনস্টে স্পেশালি যারা এরকম একটা ভালো স্টার্ট পেয়েছে, সেইখানটাতে কি তারা আসলে পাকিস্তানের রান টপকে যেতে পারবে কিনা অনেক অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু সেই অনিশ্চয়তা দূর হয়ে গেছে হ্যারি ব্রুকের ব্যাটে, ইংল্যান্ডের ক্যাপ্টেনের ব্যাটে। কি অসাধারণ একটা ইনিংস খেলেছেন, কি অসাধারণ একটা ক্যাপ্টেন্স নক খেলেছেন। এইবারের ওয়ার্ল্ড কাপে যদি আমি হিসাব করি, তাহলে ভারতের সূর্যকুমার যাদব ইউএসের বিপক্ষে যে ইনিংসটা খেলেছিলেন, সেইটার চেয়ে এই ইনিংসটাকে পিছিয়ে রাখার উপায় নেই। আর আপনি যখন চিন্তা করবেন অপোনেন্ট, আপনি যখন চিন্তা করবেন সুপার এইটসের ম্যাচ, আপনি যখন চিন্তা করবেন সেমিফাইনালে খেলা না খেলাটা আর বিষয় এখানটাতে জড়িয়ে রয়েছে, তখন আসলে হ্যারি ব্রুকের এই ইনিংসটাকে কোনো অংশে সূর্যার ইনিংসের চেয়ে পিছিয়ে রাখার উপায় নেই। ফ্যান্টাস্টিক একটা সেঞ্চুরি তিনি করেছেন, বিস্ফোরক বিধ্বংসী ব্যাটিং তিনি করেছেন, 28 বলে 50, 50 বলে সেঞ্চুরি। এই স্ট্যাটগুলোই বলে দিচ্ছে কতটা ডমিনেটিং তিনি ছিলেন। আর যেটা বলছে না সেটা হচ্ছে দলের কোন বিপর্যয়ের মুখে হ্যারি ব্রুক এই ব্যাটিংটা করেছেন, কোন বিপর্যয়ের মুখে সেটা আমি বলছি। কিন্তু আপনি ওই জায়গাটা থেকে যদি একটু শুরু করেন যে 58 রানে 4 উইকেট পড়ে গিয়েছে, তারপরে তিনি একটা 45 রানের পার্টনারশিপ করলেন স্যাম কারানের সঙ্গে। স্যাম কারান হচ্ছে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে উসমান তারিকের বলে আউট হয়ে চলে গেলেন। তারপরে আবার একটা 52 রানের 31 বলে জুটি তিনি গড়লেন উইল জ্যাক্সের সঙ্গে, এবং সেই জুটিতেই আসলে ইংল্যান্ডের জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। কেননা সেই জুটির শেষ দিকে গিয়ে যখন তিনি শাহিন শাহ আফ্রিদিকে একটা ছক্কা মারলেন, 4 মারলেন, এবং সেই ছক্কা 4-এ 50 বলে নিজের সেঞ্চুরিতে তিনি পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, তারপরের বলটাতেই তিনি আউট হয়ে গিয়েছেন, বোল্ড হয়ে গিয়েছেন। তারপরে এটা একটা দুর্দান্ত মাস্টার ক্লাস হ্যারি ব্রুকের সেই ইনিংস, এবং তিনি যখন আউট হন, ইংল্যান্ডে তখন 18 বলে প্রয়োজন মাত্র 10 রান, তাদের হাতে আছে 4 উইকেট। পাকিস্তান সুলভ একটা কামব্যাকের চেষ্টাটা করেছিল, 18 বলে 10 রান প্রয়োজন, ইংল্যান্ডের হাতে 4 উইকেট, 12 বলে 5 রান প্রয়োজন, হাতে তাদের 4 উইকেট। তখন ওইখানটাতে মোহাম্মদ নওয়াজ এক ওভারে 2টা উইকেট তিনি তুলে নিলেন, উইল জ্যাক্সের উইকেটও তুলে নিলেন। ফলে গিয়ে একটা উত্তেজনার জায়গা তৈরি হলো যে লাস্ট ওভারে 3 রান দরকার, যেহেতু হাতে 2 উইকেট রয়েছে, কিছু একটা হলেও হতে পারে। কিন্তু লাস্ট ওভারে প্রথম বলটাতেই ওইখানটাতে জফরা আর্চার 4 মিলে খেলাটা শেষ করে দিলেন। ইংল্যান্ড 2 উইকেটে ম্যাচটা জিতে নিল। পাকিস্তান ঠিক শেষ পর্যায়ে গিয়ে একটা চেষ্টা করলেও মরণ কামড় দেওয়ার মতো, পাকিস্তান হয়ে উঠতে আর পারলো না, ম্যাচটা তারা জিততে পারলো না। এখন 164 রান যে করেছে পাকিস্তান, সেই রানটাকে আরেকটু বেশি হতে পারতো, হয়তো বা হতে পারতো। কিন্তু আপনি যখন হিসাব করবেন যে তাদের শুরুতেই 2টা উইকেট পড়ে গিয়েছে, তাদের ওই যে সাইম আইয়ুবের একটা জঘন্য টুর্নামেন্ট ব্যাট হাতে, সেটা এখনও কন্টিনিউ করছে, 7 রান করে তিনি আউট হয়ে গেলেন, 5 রান করে সালমান আলী আগা তাদের ক্যাপ্টেন আউট হয়ে গেলেন। তখন একটা পার্টনারশিপ হয়েছে বটে,
বাবর আজমের সঙ্গে সাহেবজাদা ফারহানের, কিন্তু ভাই এখনকার সময়ে যদি এই 44 বলে 46 রানের পার্টনারশিপ হয় তাহলে সেইটা আসলে পরবর্তীতে ওই যেই রানের যে জায়গাটাতে পিছিয়ে থাকে সেটা রিকভার করা খুব মুশকিল হয়ে যায়। দেখেন না, পাকিস্তান 10 ওভারে 70 রান করেছিল 2 উইকেটে, পরের 10 ওভারে তারা 94 রান করেছে, কিন্তু সেটা তো আসলে গুড এনাফ হয়নি। বাবর আজম যে 25 রানের একটা ইনিংস খেলেছে 24 বল খেলে, সেটা এখনকার টি-20-র সঙ্গে যায় বলেন তো দেখি? হ্যাঁ, এরপরে বাবর আজম আউট হওয়ার পরে সাহেবজাদা ফারহানের সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছে যে ফখর জামানের 30 বলে 49 রানের, সেই পার্টনারশিপটাই আসলে পাকিস্তানকে এই 260+ রানের দিকে নিয়ে গিয়েছে। সেইটা ডিফেন্ড করার ব্যাপারে তারা হয়তো একটু কনফিডেন্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা সেটা পারেনি। হ্যারি ব্রুকের ইনিংসটার কথা বলছিলাম, তার ওই সেঞ্চুরি তো ইটসেলফ একটা দুর্দান্ত ব্যাপার। 164 তারা করতে নেমে তিনি একাই সেঞ্চুরি করেছেন 50 বলে, সেইটাই দুর্দান্ত ব্যাপার। কিন্তু আপনি আরেকটা স্ট্যাটের জায়গায় যদি একটু খেয়াল করে দেখেন, ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের এই শুরুর 5 জনের 4 জনের স্কোরটা কি? ফিল সল্ট 0 রান, জর্জ বাটলার 2 রান, জ্যাকব বেথেল 8 রান, টম বেন্টন 2 রান। এই 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ব্যাটসম্যানের স্কোর হচ্ছে গিয়ে এরকম। আর 3 নাম্বারে যেই ব্যাটসম্যানটা নেমেছেন হ্যারি ব্রুক, তিনি ওই 100 রানের একটা ইনিংস খেলেছেন। এবং 3 নাম্বার ব্যাটসম্যান তো তিনি খেলছেন না এই ওয়ার্ল্ড কাপে। এই ওয়ার্ল্ড কাপের আগের সবগুলো ম্যাচে তিনি 5 নাম্বারে খেলেছেন। ফলে তাকে যে এই টিম ম্যানেজমেন্টের ডিসিশনে 3 নাম্বারে প্রমোট করা এই ম্যাচটাতে, এই ইনিংসে, আমি শুরুতেই বলছিলাম না যে ম্যাচ শুরু হওয়ার আগেই, ম্যাচ শেষে যে রেজাল্টটা হয়েছে, যেই খেলাটা হয়েছে, তাতে বোঝা গেছে ম্যাচের আগেই এই ম্যাচের টার্নিং পয়েন্টটা হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে হ্যারি ব্রুককে 3 নাম্বারে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত। যখন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের প্রথম 5 জনের মধ্যে 4 জনের সম্মিলিত, মানে 4 জনের স্কোর হয় হচ্ছে গিয়ে 0, 2, 8, 2, 4 জন মিলিয়ে করেন হচ্ছে গিয়ে 12 রান, আর ওই টপ 5 এর বাকি ব্যাটসম্যান হ্যারি ব্রুক তিনি নিজে করেন 100, যিনি আগের ম্যাচগুলোতে 3 নম্বরে খেলেন। এর ফলে তাকে 3 নম্বরে পাঠানোর সিদ্ধান্তটাই তো এই ম্যাচে ইংল্যান্ডের 2 উইকেটে জয়ের, শেষ দিকে হিকাপ সত্ত্বেও তাদের ওই জয়টাতেই তারা তাদের সেমিফাইনালে তোলা ম্যাচের এবং পাকিস্তানকে সেমিফাইনালটায় ভীষণ রকম অনিশ্চয়তায় ফেলে দেওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট হ্যারি ব্রুককে 3 নম্বরে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্তটা। আপনি কি আমার সঙ্গে একমত হবেন? আমার ধারণা একমতই হওয়ার কথা। এর বাইরে আর এই ম্যাচের টার্নিং পয়েন্ট কী বা আছে বলেন তো দেখি?